হ্যাঁ, অবশ্যই তুমি তোমার মোটিভেশনটা ধরে রাখো, ধৈর্য রাখো নিজের মধ্যে, সাহস রাখো। ইনশাআল্লাহ তুমি পারবেই। আর হচ্ছে গিয়ে অবশ্যই তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতেই হবে। প্লাস নিজের মধ্যে একটা জেদ রাখতে হবে যে না আমি পারবোই। আমরা নিজের স্বপ্ন পূরণ করি, বাবা মার স্বপ্ন পূরণ করি, আবার আমরা শ্বশুর বাড়িরও স্বপ্ন পূরণ করি। ঠিক এরকম একটি গল্প। মোমেম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওভারঅল তো 6, হ্যাঁ, তার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আচ্ছা, এই যে বললাম শ্বশুর বাড়ির স্বপ্ন হ্যাঁ, পূরণ করা, এটার গল্পটা আমরা জানতে চাচ্ছি। তো গল্পটা হচ্ছে গিয়ে যে আমার জার্নিটা শুরু হয়েছে প্রায় 8 মাস হয়ে যাচ্ছে আইএলসে। হুম। তো আমার শ্বশুরবাড়ির লোকজন চেয়েছিলেন যে আমি আইএলটিএসটা দিই, প্লাস আমার বাবা মাও চেয়েছিলেন, হাজব্যান্ডও চেয়েছিলেন, যেহেতু আমরা বাইরের দেশে গিয়ে সেটেল হওয়ার একটা ইচ্ছা ছিল। তো সেই থেকে আমি আইএলটিএসে আশা। জার্নিটা শুরু করি। হ্যাঁ, তো সবাই অনেক সাপোর্টিভ ছিলেন, স্পেশালি আমার হাজব্যান্ড, আমার শ্বশুর শাশুড়ি, অলসো আমার বাবা মাও অনেক সাপোর্ট করেছে আমাকে। তো সবার ইচ্ছেতেই হচ্ছে গিয়ে এই অ্যাচিভমেন্টটা, প্লাস আমার টিচার্সরাও অনেক বেশি সাপোর্টিভ ছিলেন, ওনারা অনেক হেল্প করেছেন। আচ্ছা সবকিছু মিলিয়ে আচ্ছা আচ্ছা, মানে ক্লাসে আসা, তারপর ক্লাসে দীর্ঘক্ষণ থাকা, তারপর হচ্ছে মানে প্রিপারেশনটা নেওয়া পরীক্ষার জন্য। বাবার বাড়িতে থাকা একটা, কিন্তু আর শ্বশুর বাড়িতে থাকা একটা, কিন্তু হ্যাঁ, হ্যাঁ, এটা কিভাবে মেনটেন করেছেন? ওইটা ওই যে বললাম না, সবাই অনেক সাপোর্ট করেছিলেন, এই জন্যই সম্ভব হয়েছে। তো এইটাই আসলে, ওনারা অনেক সাপোর্টিভ ছিলেন, প্লাস অনেক হেল্প করেছেন। কিভাবে যেমন সাপোর্ট করেছেন? যেমন? যেমন এই শ্বশুরবাড়িতে তো স্বাভাবিক এই জন্য হিসাবে টুকিটাক করতেই হবে, হ্যাঁ। কিন্তু ওই ক্ষেত্রে আমাকে বলতেন যে না তুমি আগে ওই দিকে ফোকাস করো, ওইটা আচ্ছা। আমরা ম্যানেজ করে নিব। হুম। তো ওনাদের এই দিকটা অনেক সাপোর্টিভ ছিল, প্লাস হচ্ছে কি আমার হাজব্যান্ড অনেক হেল্প করেছিলেন, এই জন্যই আসলে। আচ্ছা, শ্বশুর বাড়িতে আর কে কে মা আছে? বাবাও অনেক মানে সাপোর্ট করতেন, যেমন যে না তুমি এক্সাম দাও, যদি কিছু একটা হয়ও বা নাও হয় আমরা তো আর আছি। তো এই জিনিসটাই অনেক বেশি হেল্প করছে, মানে মেইন এক্সামে ফোকাসটা ধরে রাখতে। আর শ্বশুর বাড়িতে কে কে আছেন? শ্বশুরবাড়িতে আমার শ্বশুর শাশুড়ি, হাজব্যান্ড আর আমার ননদ আছে। আচ্ছা, ঠিক আছে। আম, বিয়ের পর তো মনে হলো আলসে আসা এবং কি স্বপ্ন পূরণ করা। বিয়ের আগে কি এই ইচ্ছে ছিল আপনার? বিয়ের আগেও ইচ্ছে ছিল, তবে ওই টাইমে আমি একটু ফ্রিল্যান্সিং এর দিকে হ্যাঁ। একটু কনসেন্ট্রেশন দিয়েছিলাম। যদিও আমার বাবার বাড়ির মানুষও চেয়েছিল আমি আয়াজটা দিই, বাট ওই টাইমে অত বেশি ফোকাস করি নাই অ্যাকচুয়ালি। তো বিয়ের পরে আসলে ফোকাস করতে হয়, কারণ ওই যে বললাম না বাইরের দেশে গিয়ে সেটেল হওয়ার একটা ইচ্ছা ছিল, এই জন্য। স্বপ্ন পূরণ কিন্তু হয়ে গেছে। ইনশাআল্লাহ আরো আচ্ছা, বাকি আছে। ওভারঅল তো 6। হ্যাঁ, কোন মডেলে কি পেয়েছেন? লিসনিং এ 6.5, রাইটিং এ 6.5, স্পিকিং এ 5.5 আর রিডিং এ 5.5। আচ্ছা, ওই দুইটাতে একটু কম আসছে। হ্যাঁ, তো এই দুইটাতে কম কি ভাগ্যক্রমে চলে আসছে, না আপনার কোনো ঘাটতি ছিল? রিডিং এ অবশ্যই ছিল, বাট স্পিকিং এর কথা যদি আমি বলি, আমি মক পার্শাল যেগুলো দিছিলাম ওইগুলাতে আমার এক্সপেকটেশন অনুযায়ী ভালোই আসতো, বাট মেইন এক্সামে সামহাও এটার হয় নাই। আমি যদিও এনাফ ফ্লুয়েন্ট ছিলাম, আচ্ছা। প্লাস নার্ভাস কিছুটা ছিলাম, তবে ওনাকে ততটাও বুঝতে দেই নাই। প্লাস আমি খুব একটা থেমেও কথা বলি না, আমি ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করছি, বাট সামহাও এটা হয় নাই অ্যাকচুয়ালি। আমার যদি এক্সপেকটেশন ছিল স্পিকিং অ্যাটলিস্ট 6.5, আচ্ছা, বাট বাট হয়ে গেছে somehow। আচ্ছা, সমস্যা But নেই, সমস্যা নেই। ভালো তো আসছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। রিডিং এ আসছে কম। তো হ্যাঁ, এটাতে কিন্তু আবার অনেক ম্যাক্সিমাম শিক্ষার্থীদের এই প্রবলেমটা হয়, রিডিং এর হ্যাঁ, কারণেই এটা কিন্তু স্কোরটা কমে আসে। হ্যাঁ, ঠিক আপনার বেলায় কিন্তু ঠিক হয়েছে এটাই। হ্যাঁ। তো আসলে ওইখানে কি প্রবলেম ছিল আপনার? কোন প্রশ্নের কারণে বা কোনো কিছুর কারণে কমে গেল স্কোরটা? আসলে ওইটা আমার কাছে, রিডিংটা আমার কাছে বরাবরই চ্যালেঞ্জিং ছিল। আমি এটাতে একটু কমই আমি বুঝি রিডিংটা। তারপরও আমি ট্রাই করতাম যে না অ্যাটলিস্ট একটা 6 উঠে যাক রিডিং এ। তো এরকম করি। বাট আমি রাইটিং বলেন বা লিসনিং বলেন, ওইগুলাতে স্পিকিং ওইগুলাতে অনেক বেশি মানে করছি। বাট রিডিং এর ক্ষেত্রে আমি ততটাও ভাল লাগতো না আমার। বাট ট্রাই করছি যতটুকু আসছে। আচ্ছা, ফাইনালি গিয়ে রিডিং এ কোন প্রশ্নে আপনাকে বেশি কাটতে হয়েছে? ফাইনাল হচ্ছে পার্ট 3, যেটা ওটাতে চলে আসছিল লিস্ট অফ হেডিংস। আচ্ছা। তারপর ওইটাতে একটু বেশি আমাকে সাফার করতে হয়েছিল ওইটা আমি।
আচ্ছা, আপনি রিডিং এ কিন্তু অনেক রকমের প্রবলেম আছে, একটা টাইম ম্যানেজমেন্টের, হ্যাঁ। তারপর আপনি পেসি যদি না বুঝেন তাহলে কিন্তু কিছুই লিখতে পারবেন না। তো আপনি কি মনে করেন একজন রিডিং এ মানে একজন স্টুডেন্ট রিডিং এ কি ফোকাস দিতে হবে? অবশ্যই কনসেন্ট্রেশনটা ভালো রাখতে হবে রিডিং এর ক্ষেত্রে। আর টাইম ম্যানেজমেন্টটা তো মাস্ট। যদিও আমি টাইম ম্যানেজমেন্ট নিয়ে অতটাও মানে আমার রিডিং এ তেমন একটা হয় না। কারণ আমার প্রায় ২-৩ মিনিট হাতে ছিল, আমার শেষ হয়ে গিয়েছিল। এটাই আসলে। আচ্ছা, আর রাইটিং মানে রাইটিং এ কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হয় হ্যাঁ। অনেক স্টুডেন্টের। তো আপনার কিন্তু এটাতে ভালোই আসছে। হ্যাঁ। তো এটাতে আসলে কি ট্রিক্স ফলো করেছেন? আমি টাইম ম্যানেজমেন্ট আমার রাইটিং অনেক ভালো ছিল। প্লাস আমি হচ্ছে গিয়ে টাস্ক অ্যাচিভমেন্টটাতেও অনেক বেশি ফোকাস করতাম। চেষ্টা করতাম সবকিছুই কভার আপ করার, প্রশ্নটা ভালো করে বোঝার। তারপর হচ্ছে গিয়ে লেখার যে ফ্লোটা আছে সেটা ধরে রাখার। আর হচ্ছে গিয়ে সবথেকে ইন্টারেস্টিং থিং হচ্ছে গিয়ে আমি রাইটিং এ প্রায় এক্সাম টাইমের থেকে ১৩ মিনিট আগে আমার রাইটিংটা শেষ হয়ে গিয়েছিল। তো এইটাই অনেক বেশি। তারপর আমি হচ্ছে গিয়ে প্রবলেমগুলো একটু দেখার বা কি ভুল করছি ওইগুলো আসলে সলভ করার জন্য অনেকটা টাইম পেয়েছি। আচ্ছা, এক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে গ্রামাটিক্যাল মিস্টেকটা অনেকটা কমে আসছিল। প্লাস আমি হচ্ছে গিয়ে কোহেশন যেটাকে বলি ওইটাতেও অনেক, প্লাস আমি হচ্ছে গিয়ে সবকিছুতেই আর কি ফোকাস করতাম যে ঠিকঠাক আছে কিনা, ওইটাই আসলে। আচ্ছা ঠিক আর আছে। রাইটিং হচ্ছে গিয়ে আমি আগে তো ট্রাই করছিলাম পেপার বেসডে, বাট যখন আমি কম্পিউটারে ট্রাই করি তখন আমার কাছে অনেক বেশি কনভেনিয়েন্ট মনে হয়েছিল ওইটা। আচ্ছা ঠিক আছে। আর লিসেনিং এ? লিসনিংও হ্যাঁ, কনসেন্ট্রেশনটা রাখতে হবে মাস্ট। প্লাস হচ্ছে গিয়ে বুঝতে হবে স্পিকারের কথা। শোনার দক্ষতা বাড়াতে হ্যাঁ, হবে। বাড়াতে হবে অবশ্যই। পডকাস্ট শুনতে হবে। আমি ভাল লাগতো আমার পডকাস্ট শুনতে। আমার স্পেয়ার টাইমে আমি পডকাস্ট শুনতাম বিকেলের দিকে। এটাও আমাকে অনেক ফ্যাসিলিটেট করছে। আচ্ছা ঠিক আছে, ওকে। তো আপনার স্বপ্নের দেশ কোনটি? স্বপ্নের দেশ যদি বলি, আগে ছিল লন্ডন। বাট আচ্ছা। এখন তো আর ওইটাতে তেমন একটা স্পাউস নিয়ে আচ্ছা, চান্স নাই। তো এখন এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ফিনল্যান্ড আছে, সুইডেন আছে। দেখা যাক আসলে কি দোয়া হয়। করি আপনাদের স্বপ্ন হ্যাঁ, পূরণ হোক। ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আপনার পুরো পরিচয়টা জানবো। আপনার সাথে গল্প করলাম কিন্তু হ্যাঁ, আপনার আমার পুরো নাম পরিচয়টা। মার্জিয়া ইসলাম মৌ। আমি ২০২৩ সালে এইচএসসি কমপ্লিট করি সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। আমার পয়েন্টার ছিল 3.75। তারপর হচ্ছে গিয়ে আমি ফ্রিল্যান্সিং করি। আচ্ছা, গ্রাফিক ডিজাইনের কোর্স ওইটা শেষ করি। দেন তারপর বিয়ে, তারপর শ্বশুরবাড়ি। আচ্ছা ঠিক আছে। শ্বশুর বাড়িতে মানুষের জানলাম, বাবার বাড়ির মানুষের কথা জানলাম, বন্ধু বান্ধব তো আছে হ্যাঁ, অবশ্যই। অবশ্যই। ওনাদের মানে ওনাদের অনুভূতিটা কেমন ছিল? ওদের অনুভূতি অনেক ভালো ছিল যখন ওরা জানতে পারে যে আমি 6 পাইছি। ওরাও অনেক খুশি হয়, কনগ্রেস জানায়। প্লাস ওদের কাছ থেকেও কিন্তু অনেক টিপস আর ট্রিক্স নিছি, যারা হচ্ছে গিয়ে আজ দিছিল আগে। অনেক হেল্প করছে ওরাও। আচ্ছা ঠিক আছে, সর্বশেষ প্রশ্ন, আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য আপনি কি বলবেন? ওদের জন্য বলতে চাই, হ্যাঁ অবশ্যই তুমি তোমার মোটিভেশনটা ধরে রাখো, ধৈর্য রাখো, নিজের মধ্যে সাহস রাখো। ইনশাল্লাহ তুমি পারবেই। আর হচ্ছে গিয়ে অবশ্যই তোমাকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতেই হবে। প্লাস নিজের মধ্যে একটা জেদ রাখতে হবে যে না আমি পারবোই। আর এক্সাম হলে একটু নার্ভাসনেসটা কম রাখার ট্রাই করতে হবে। অলদো নার্ভাসনেসের কারণে কিন্তু অনেকেই হচ্ছে গিয়ে দেখা যায় এক্সপেকটেশন অনুযায়ী অনেক কম চলে আসে। হুম। এটাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। শুনলাম আমরা ম্যামের কথা, ম্যামের গল্প জানলাম। ম্যামের কথা থেকে বলা যায় কোনো কিছু কিন্তু দমিয়ে রাখা যায় না। স্বপ্ন পূরণ করতে চাইলেও বিয়ের পরও কিন্তু করা যায়। তো ম্যামের কথা অনুপ্রেরণা পেলে আমরা কিন্তু একটু ভালো একটা স্কোর করতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।